আসসালামু আলাইকুম সকলকে সকলকে স্বাগতম। বছরের সবচেয়ে বড় পার্টি এইচএসসি পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। না, শুরু হবে কবে থেকে? 17 আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে এবং মাধ্যমিক শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে। দ্যাট মিনস আমরা আজকে ভিডিওটা করছি আমাদের 8 জুন, আমাদের 17 আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা। তার মানে আমাদের এইচএসসি পরীক্ষার আগে আর 2 মাস সময় বাকি রয়েছে বড় দাগে। কিন্তু আমরা যদি একটু ছোট দাগে হিসাব করি তাহলে আমাদের হচ্ছে 17 আগস্ট, আজকে 8 জুন, আমাদের হাতে সময় রয়েছে মোট 67 to 8 ডেজ আমাদের হাতে সময় রয়েছে। তার মানে আমি সময় ধরে নিচ্ছি আমাদের এইচএসসির আমাদের আর 2 মাস বাকি আছে। আমি 2 মাস বাকি ধরেই তোমাদের সাথে আজকে কথা বলবো, বা লাস্ট 60 ডেজের একটা গাইডলাইন আমি তোমাদের দেওয়ার চেষ্টা করবো যে শেষ 60 দিন তোমার প্রস্তুতিটা কেমন হবে, তুমি কোন আলোকে প্রস্তুতি নিবে, কিভাবে প্রস্তুতি নিলে তুমি এইচএসসিতে A+ নিশ্চিত করতে পারবে। একটা জিনিস মাথায় রাখো যে এইচএসসির A+ কিন্তু সব কথা না, এইচএসসির A+ কিন্তু সব কিছু না। আমাদের এইচএসসির প্রস্তুতিটা এমনভাবে নিতে হবে যেন এই প্রস্তুতিটা আমার অ্যাডমিশন টেস্টকে কমপ্লিমেন্ট করে। এটা মাথায় রাখবা। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রেস্টুরেন্টে কেন দেয়? যেন মানুষ বেশি আসে ওই রেস্টুরেন্টে। দেখবা যদি তোমাকে একই প্রাইসে 5,000 টাকায় দুইটা রেস্টুরেন্টই তোমাকে একদিন থাকতে দিচ্ছে, দুইটা হোটেল, যে 5,000 টাকায় তুমি কক্সবাজার ঘুরতে গিয়েছো, হোটেল সি গেল তোমাকে 5,000 টাকায় ওয়ান নাইট স্টে দিচ্ছে সি ভিউ রুমে, হোটেল হচ্ছে যে তোমার ওশেন প্যারাডাইজও তোমাকে হচ্ছে সি ভিউ রুম 5,000 টাকায় দিচ্ছে। ওই টাইমে যদি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে ওশেন প্যারাডাইজে, তাহলে তুমি কোথায় যাবা? অবশ্যই ওশেন প্যারাডাইজে যাবা। সো ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে তোমার এইচএসসির প্রস্তুতি যেন তোমার অ্যাডমিশন টেস্টকে কমপ্লিমেন্ট করে। স্পেশালি যারা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে চাও, তোমাদের কিন্তু হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা কবে হবে এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। অনেকেই এই রুটিন দেওয়ার পর আমাকে জিজ্ঞাসা করতে হবে এইচএসসি কবে, এইচএসসি মানে মেডিকেল ভর্তি পরীক্ষা কবে। দেখো তোমাদের মোটা দাগে হচ্ছে এইচএসসি রুটিন হচ্ছে এইটা। আমরা হচ্ছে যে এইচএসসি রুটিনটাকে হচ্ছে যে বড় রুটিন যেটা ছিল এটাকে ছোট করে তোমাদের জন্য এনেছি। এইচএসসি রুটিনটা হচ্ছে যে তোমাদের পরীক্ষা শুরু কবে থেকে? তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে 17 আগস্ট থেকে পরীক্ষা শুরু, বাংলা প্রথম পত্র পরীক্ষা, দেন 2 দিন গ্যাপ দিয়ে 20 আগস্ট বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজির আগে একদিন করে গ্যাপ, প্রথম পত্র দ্বিতীয় পত্র আগে একদিন করে গ্যাপ 22-24 আগস্ট, আইসিটির আগে আবার 2 দিন বন্ধ আছে, ফিজিক্সের আগে বন্ধটা কম হয়ে গেছে 29 আগস্ট 31 আগস্ট 2 দিন টানা হচ্ছে ফিজিক্স পরীক্ষা নিয়ে নেওয়া হচ্ছে। আর এরপর আবার দেখো যে প্রথম পত্রের আগে বন্ধ আছে, দ্বিতীয় পত্রের আগে বন্ধ একদিন। এই যে আমরা দেখো রসায়ন প্রথম পত্রের আগে 4 দিন বন্ধ আছে, দ্বিতীয় পত্রের আগে একদিন বন্ধ। জীববিজ্ঞানের আগে 8, 9, 10, 11 4 দিন বন্ধ, এখানে একদিন বন্ধ। এখানেও 15, 16, 17, 18 4 দিন বন্ধ, এখানে হচ্ছে যে আমাদের একদিন বন্ধ। সো এইভাবে হচ্ছে রুটিনটা করেছে। আমার কাছে ওভারঅল রুটিনটা ভালো মনে হয়েছে। জাস্ট ফিজিক্সের আগেও এরকম, যেমন রসায়ন, বায়োলজি, কেমিস্ট্রি প্রত্যেকটার আগে হচ্ছে ফার্স্ট পেপার আগে 4 দিন বন্ধ দিয়েছে। ফিজিক্সের আগেও হচ্ছে 4 দিন বন্ধ দেওয়া উচিত ছিল, কারণ ফিজিক্স ইজ টাফ। এবং হচ্ছে যে বিগত বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বোর্ডের পরীক্ষা কি প্রশ্ন কিন্তু খুব বেশি সহজ হয়নি। বিগত বছর যারা এইচএসসি 22 ছিল তাদের এইচএসসি পরীক্ষার প্রশ্নটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড ছিল। আমাদের সবসময় ঢাকা বোর্ডের প্রশ্ন যেমন অনেক ইজি হয়, এমন ইজি হয়নি। বাট এইচএসসিতে A+ পাও কম্পারেটিভলি সহজ। এখন কথা হচ্ছে আমাদের এইচএসসি পরীক্ষা শেষ হবে 4 আগস্ট গিয়ে আমাদের ব্যবহারিক সহ এইচএসসি পরীক্ষা শেষ হবে। এখন নেক্সট প্রশ্ন দাঁড়ায় যে ভাইয়া হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা কবে হবে? এই প্রশ্নটা সবচেয়ে বেশি পাচ্ছি যে মেডিকেল ভর্তি পরীক্ষা কবে হবে। দেখো এর আগের বছর এইচএসসি পরীক্ষা শেষ হয়েছিল আমাদের ডিসেম্বর মাসে গিয়ে, আমাদের জানুয়ারির কি কয়েকদিন সময় আমাদের হচ্ছে এইচএসসি পরীক্ষা শেষ হতে আমাদের একদম ডিসেম্বরের মাঝামাঝি গিয়ে এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে। এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মাঝামাঝি শেষ হওয়ায় আমাদের রেজাল্ট দিল হচ্ছে যে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে রেজাল্ট দিল, মার্চে হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা হয়ে গেল। তো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য হচ্ছে যে আমাদের বিগত বছর তেমন সময় দেওয়া হয়নি, অনেক দ্রুত মেডিকেল ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে। এবছরও যে প্ল্যান ছিল, এবছরও হচ্ছে ডিজিএইচ এর প্ল্যান ছিল যে মেডিকেল ভর্তি পরীক্ষাটা আগে নিবে। আগে নিয়ে যে সেশন জট আছে, সেশন জট মানে কি আমি তোমাকে একটু বুঝাইলে তুমি বিষয়টা বুঝতে পারবা। যে প্রতি বছর আগে 10 জানুয়ারি মেডিকেল ভর্তি মেডিকেলের ক্লাস শুরু হতো, 10 জানুয়ারি। সেখানে এই বছর মেডিকেলের ক্লাস শুরু হচ্ছে 10 জুলাই। তাহলে হচ্ছে একটা কয় দিনের গ্যাপ পড়ে যাচ্ছে? দেখো একটা 6 মান্থের গ্যাপ কিন্তু আমাদের হচ্ছে যে পড়ে যাচ্ছে, 6 মান্থের গ্যাপ কিন্তু হচ্ছে পড়ে গেছে অলরেডি
মেডিকেল সেক্টরে। আমরা যখন 2016-17 সেশনে মেডিকেলে যুক্ত হয়েছি, আমাদের ক্লাস শুরু হয়েছিল 2017 সালে। 16 সালের অক্টোবরে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা হলো, আমাদের 10 জানুয়ারি ক্লাস শুরু হয়েছে। এখন কিন্তু হচ্ছে সেশনটা চলে গেছে কবে, জুলাইয়ে চলে গেছে। এর ফলে কিন্তু এক্সট্রা প্রেশার পড়ছে। যেমন 10 জুলাই ফার্স্ট ইয়ার যুক্ত হইলো, আমরা 10 জানুয়ারিতে যুক্ত হয়ে এর পরের বছরের হচ্ছে মার্চে পরীক্ষা দিচ্ছিলাম, পরের বছরের মেতে ফার্স্ট প্রব দিয়েছি, ওরা পরীক্ষা দিচ্ছে গিয়ে নভেম্বরে। সো এই 6 মাসের একটা গ্যাপের কারণে মেডিকেল সেশনটা পুরোপুরি হচ্ছে 6 মাস কিন্তু পিছিয়ে যাচ্ছে। এখন সরকার চেষ্টা করছিল, সরি আমাদের ডিজিএল চেষ্টা করছে এটাকে কম্পেনসেট করে আগের মতো নিয়ে আসার জন্য। এই জন্য প্ল্যান ছিল এই বছর হচ্ছে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষাটা ডিসেম্বর মাসে হয়ে যাবে, তো জানুয়ারিতে না হোক মার্চের মধ্যে ক্লাস শুরু করার জন্য। কিন্তু এবছর তো নির্বাচন আছে, এটা একটা বিগ ফ্যাক্ট। বাংলাদেশে জাতীয় নির্বাচন হচ্ছে জানুয়ারির ফার্স্ট উইকে, বাংলাদেশে জাতীয় নির্বাচন। তো জাতীয় নির্বাচনের আগে অ্যাজ ইউজুয়াল আমাদের দেশে একটু পলিটিক্যাল আনস্টেবিলিটি থাকার একটা বিশাল সম্ভাবনা রয়েছে। তো এই জন্য আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষাটা আসলে কবে হবে এটা নিয়ে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব সিচুয়েশন আছে। দেখো তোমাদের পরীক্ষা যদি হচ্ছে যে এই আগস্ট মাসে গিয়ে শেষ হয়, দ্যাট মিনস তোমাদের হচ্ছে রেজাল্ট দিতে দিতে হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরে তোমাদের হচ্ছে রেজাল্ট দিবে। আগস্ট ফুল যাবে, সেপ্টেম্বর অক্টোবরে গিয়ে তোমাদের হচ্ছে আগস্টে, তাহলে হচ্ছে তোমাদের সেপ্টেম্বর আগস্ট লিখে রাখছে, এই যে এই জন্য বেজাল লাগছে, আগস্ট এটা হবে অক্টোবর, এই 4 অক্টোবর। অক্টোবরে গিয়ে যদি তোমাদের পরীক্ষা শেষ হয় তাহলে হচ্ছে অক্টোবর পুরাটা যাবে, নভেম্বর যাবে, ডিসেম্বরে হচ্ছে যে তোমাদের নভেম্বরের লাস্ট উইক অথবা ডিসেম্বরের ফার্স্ট উইকে তোমাদের রেজাল্ট দিবে। নভেম্বরের লাস্ট উইক অথবা ডিসেম্বরের ফার্স্ট উইকে তোমাদের রেজাল্ট দিবে। নভেম্বরের লাস্ট উইক ও ডিসেম্বরের ফার্স্ট উইকে যদি তোমাদের রেজাল্ট দেয়, এটা খুবই টাফ হয়ে যাবে ডিসেম্বরে মেডিকেল ভর্তি পরীক্ষা নেওয়া। সো আমরা বলতে পারি যে ডিসেম্বরে মেডিকেল ভর্তি পরীক্ষা না নেওয়ার সম্ভাবনাটাই প্রবল। কিন্তু ডিজি হেলথের উপর আমার বিন্দুমাত্র বিশ্বাস নেই। হঠাৎ করে তোমাকে বলবে আইলা জাদু পরীক্ষা ডিসেম্বরে হবে, তো হচ্ছে এবং দেখা যায় যে 2021 ব্যাচের ক্ষেত্রে হয়েছে কি পুরো বাংলাদেশ কোভিডের কারণে অবস্থা খারাপ, তার মধ্যেও তারা পরীক্ষা নিয়েছে। সো এখন হচ্ছে এটা নিশ্চিত করে বলা যায় না, তাও আমরা ধরে রাখতে পারি যে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা কবে হবে এটার আমাদের এক্সাক্ট ডেটটা অবশ্যই আমরা এইচএসসির পরপরই ডিজি হেলথ থেকে জানতে পারবো যে কবে হচ্ছে যে তারা আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা নিতে চাচ্ছে। তাও আমরা যদি অ্যাজাম্পশন করি কবে মেডিকেল ভর্তি পরীক্ষা হবে, তাহলে আমরা বলতে পারি যে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা আমার ব্যক্তিগত ধারণা গিয়ে ফেব্রুয়ারিতে থাকার সম্ভাবনা বেশি। জানুয়ারিতে নির্বাচন হবে, নতুন সরকার হচ্ছে ক্ষমতায় আসবে, যে সরকারই আসুক সেই সরকারই হচ্ছে যে সংসদ গোছাবে, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এগুলো নতুন করে ঘোষণা হবে, দেন হচ্ছে যে এই পুরো স্ট্রাকচার, কারণ ডিজি হেলথ তো একটা সরকারি স্ট্রাকচার। সো হচ্ছে যে মেডিকেল ভর্তি পরীক্ষা হইতে আমার কাছে মনে হয় যে লেট হবে। কবে হবে সেটা হচ্ছে যে আমি আসলে সঠিক আমার ধারণায় আসতেছে না। হয় যদি তোমার ডিসেম্বরে হয়ে যায় তাহলে ডিসেম্বরে হয়ে যাবে, যেটা সম্ভাবনা আমার কাছে মনে হচ্ছে 5 to 10% সম্ভাবনা। তাও আবারও বলে রাখতেছি যে কোনো সময় ডিজি হেলথ আইলা জাদু বইলা নিতে পারে। সো আমরা ডিসেম্বরের জন্য মেন্টালি প্রিপেয়ার রাখবো, নিজেদেরকে পড়াশোনার দিক থেকেও ডিসেম্বরের জন্য প্রস্তুত করব। অথবা আমাদের এই ভর্তি পরীক্ষা গিয়ে ফেব্রুয়ারিতে গিয়ে ঠেকবে বইলাই আমার ধারণা। ফেব্রুয়ারি এমনকি হচ্ছে দেশের কন্ডিশন উপর মার্চে গিয়েও ঠেকতে পারে, মানে কবে হবে এটা টোটালি দেশের কন্ডিশনের উপর ডিপেন্ড করতেছে। বাট এই খুশিতে আচ্ছা পড়ি এরকম করলে হবে না। দেখো চান্স সেই পাবে যে এক্সট্রা প্রস্তুতি নিয়ে রাখবে, মাথায় ঢুকাও, কারণ এক্সট্রা প্রস্তুতি খুব ইম্পর্টেন্ট। মেডিকেল ভর্তি পরীক্ষা এখন এত কম্পিটিটিভ হয়ে গেছে যেখানে আসলে হচ্ছে যে এক্সট্রা প্রিপারেশন না থাকলে চান্স পাওয়া টাফ। সো এটা হয় ডিসেম্বর নাইলে গিয়ে ফেব্রুয়ারিতে যাবে, জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা কম, ফেব্রুয়ারিতে হওয়ার পসিবিলিটিস বেশি আমার কাছে মনে হয়। যাক দেখা যাক কি হয়। এখন আসো যে আমাদের প্রথম তো এইচএসসিতে এ প্লাস পাওয়ার জন্য করণীয় কি। এখন এইচএসসিতে এ প্লাস পাওয়ার জন্য করণীয় সোজা ভাষায় আমরা জানি যে 4টা সাবজেক্টে এ প্লাস। 4টা সাবজেক্টে হচ্ছে যে আমাদের কি লাগবে, 4টা সাবজেক্টে এ প্লাস লাগবে, আর হচ্ছে যে আমাদের 3টা সাবজেক্টে এ লাগবে। এটা হচ্ছে যে আমাদের এইচএসসিতে এ প্লাস পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়া। কিন্তু আমরা তো হচ্ছে যে এই ক্রাইটেরিয়া দিয়ে কি আমাদের মন ভরে? আমরা তো চাই অল সাবজেক্টে এ প্লাস, তাই তো? আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে অল সাবজেক্টে এ প্লাস। এখন যদি আমি এই টার্গেট নিয়ে যাই যে এটাকে যদি আমি এ প্লাস পাওয়ার টার্গেট নিয়ে যাই, তাহলে আলটিমেটলি হচ্ছে যে আমার আমও যাবে ছালাও যাবে, আমার অল সাবজেক্টে এ প্লাস লাগবে, তাই তো? কারণ আমার টার্গেট হচ্ছে, অনেকের তোমাদের টার্গেট হচ্ছে বুয়েট, অনেকের টার্গেট হচ্ছে রুয়েট, অনেকের টার্গেট হচ্ছে চুয়েট, অনেকের টার্গেট মেডিকেল, অনেকের টার্গেট ডিইউ। দ্যাট মিনস আমাদের অল সাবজেক্টে এ প্লাস লাগবে। সো অল সাবজেক্ট এ প্লাসকে বাংলাদেশের ভাষায় হচ্ছে গোল্ডেন এ প্লাস বলা হয়। যদি
যদিও সার্টিফিকেটের কোথাও লেখা থাকে না, কিন্তু এটা কিভাবে জানি একটা টার্ম চলে আসছে যে গোল্ডেন এ প্লাস, ঠিক আছে, গোল্ড বয়। কিন্তু ওই গোল্ড বয় হয়ে যদি কোথাও চান্স না পাও, তখন মানুষ তোমাকে বলবে গোল্ড বার্গ, যে তুমি হচ্ছে যে কোনো কাজের না, অথবা বলবে গোল্ড ডিগার, তুমি হচ্ছে যে গোল্ড পাইলা বাট সেই গোল্ডটাকে কাজে লাগাইতে পারলে না। দুইটা আসলে অ্যাবসার্ড কথাবার্তা, কারণ হচ্ছে আসলে এইচএসসিতে এ প্লাস পাওয়ার কোনো লিমিটেশন নাই, কিন্তু ভার্সিটিতে চান্স পাওয়ার লিমিটেশন আছে, লিমিটেড সিট আছে। তার মানে হচ্ছে এ প্লাস পাইলেই যে ভার্সিটিতে চান্স পাবে এরকম না, বাট বাংলাদেশে এ প্লাস পাওয়ার মানটা কিন্তু আস্তে আস্তে খারাপ হয়েছে। বাট এই বছর কিন্তু পরীক্ষার স্টাইল ভিন্ন। এর আগের 2 সেশন যেভাবে পরীক্ষা দিয়েছে, 21-22 সেশন যেভাবে পরীক্ষা দিয়েছে, 21 সেশনের এইচএসসি পরীক্ষায় 8টা সিকিউ থেকে 2টা অ্যান্সার করা লাগছে। ওদের শর্ট সিলেবাস ছিল 50% সিলেবাস। 22 আর 23-এর সিলেবাস সেম, বাট 22-এর এইচএসসিতে প্রশ্ন অ্যান্সার করা লাগছে 3টা, আর তোমাদের এইচএসসিতে প্রশ্ন অ্যান্সার করতে হবে 5টা। তাহলে তোমাদের কিন্তু ফুল পরীক্ষা হবে, তোমাদের এইচএসসি কিন্তু ফুল এক্সাম। তার মানে হচ্ছে যে তোমার এই কোভিডের এরার আগে যেভাবে ভর্তি মানে হচ্ছে এইচএসসি হইতো, সেইভাবে তোমাদের এইচএসসি হবে। তাহলে তোমাদের কি হবে, ফুল এক্সাম হবে। ওই যে আমাদের 21 ব্যাচ 22 ব্যাচ, ওদের লিমিটেড চ্যাপ্টার থাকায় আমরা ওদেরকে কি মানে লিমিটেড প্রশ্ন অ্যান্সার করতে হইতো 3টা বা 2টা। আমরা কিন্তু ওদের বলতে পারছি যে এইচএসসি পাস করতে চাও, তাইলে তোমাকে হচ্ছে যে এ প্লাস পাইতে চাও, তোমার 7টা চ্যাপ্টার আছে বায়োলজিতে, যে কোনো 4টা পড়ো, তোমার 7টা চ্যাপ্টার আছে ফিজিক্সে, যে কোনো 3টা পড়ো। বাট তোমাকে কিন্তু আমি বলতে পারবো না যে তুমি 3টা পড়ো, 4টা পড়ো, 5টা পড়ো, বিকজ তোমাকে 5টা সিকিউ অ্যান্সার করতে হবে, 5 সিকিউ। যেই 5 সিকিউ থেকে তোমাকে 50 মার্কস আসবে, 5 সিকিউ থেকে 50 মার্কস আসবে। তোমাকে হচ্ছে 25 এমসিকিউ অ্যান্সার করতে হবে, যেখান থেকে 25 মার্কস আসবে। ইটস ভেরি টাফ। আমি তোমাকে একটা সহজ ভাষায় কথা বলি, সেটা হচ্ছে যে আমি 2016-17 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছি। আমার এইচএসসি সেশন হচ্ছে 2016-17। এরপরের যতগুলা সেশন এইচএসসি পরীক্ষা দিয়েছে, সবাই যারা ফুল ফ্লেজ এইচএসসি পরীক্ষা দিয়েছে, তাদেরকে প্রশ্ন করে দেখতে পারো যে এইচএসসিতে এ প্লাস পাওয়া খুব সহজ কোনো বিষয় না। কারণ অবভিয়াসলি গোল্ডেন এ প্লাস, নর্মাল এ প্লাস পাওয়া সহজ, কারণ কি যখন ফুল ফ্লেজে এক্সাম হবে তখন সেই এক্সামটা ইজ এ ভেরি বিগ এক্সাম। সো এইচএসসি এক্সাম এই ব্যাচের জন্য যথেষ্ট বিগ। এরপরের ব্যাচ যারা আসবে 24-এর জন্য, তাদের জন্য আরো বিগ, কারণ ফুল সিলেবাস হবে। তোমাদের তো যাও 30% সিলেবাস ডিক্রিজ করা হয়েছে। এখন হচ্ছে যে এইচএসসিতে এ প্লাস পাওয়ার জন্য আমাকে কি কি করতে হবে, এইটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে। এখন খেয়াল করো, তাহলে তোমাদের 5টা সিকিউ 50 মার্ক, 25টা এমসিকিউ 25 মার্ক, দ্যাট মিনস কোনো অপশন নাই। এর আগের ব্যাচে কিন্তু 25টা এমসিকিউর মধ্যে 15টা দাগানো লেগেছে, দ্যাট মিনস অপশন ছিল। তো ওই অপশনটা বা ওই প্রিভিলেজটা তোমরা পাচ্ছ না। সো এর আগের সেশন তোমাকে যতটা এ প্লাস পেয়েছে, 21 ব্যাচ যে পরিমাণে এ প্লাস পেয়েছে, 22 ব্যাচ যে পরিমাণে এ প্লাস পেয়েছে, 23 ব্যাচের রেজাল্টে সেই পরিমাণে এ প্লাস আসবে না। আমার যতটুকু খেয়াল আছে 21-22 2 সেশনে 1 লাখ প্লাস এ প্লাস এসেছে। যদি হচ্ছে যে খুব খারাপ কিছু না হয়, তাহলে এই 23 ব্যাচে এরকম 1-1.5 লাখ প্লাস আসবে না, এটা না আসাটাই স্বাভাবিক। 2016-17 সালে আমাদের সালে এইচএসসিতে 32,000 এ প্লাস এসেছে। এটা এইচএসসির স্ট্যান্ডার্ড, কারণ এইচএসসিতে যে পরিমাণ ভাস্ট পড়ালেখা, এত ভাস্ট পড়ালেখায় আসলে 30-40-50 হাজারের বেশি এ প্লাস পাওয়াটা খুব আনলাইকলি। এখন বিষয় হচ্ছে ভাই আমরা কি করব, যে আমার ওই কত হাজার এ প্লাস পাইলো সেটা নিয়ে আমার মাথা ব্যথা নাই, আমার মাথা ব্যথা মানে নিজের এ প্লাস পাইতে হবে। তাইলে হচ্ছে যে এই এ প্লাস পাওয়ার রাস্তা, চলো এ প্লাস পাওয়ার রোড ম্যাপ আমরা হচ্ছে ক্রিয়েট করি। যে আমার এ প্লাস পাওয়ার রোড ম্যাপ কি, আমার হাতে 30 দিন 60 দিন সময় রয়েছে। এই 60 দিনে হচ্ছে যে আমি কিভাবে এ প্লাস পাইতে পারি। তাইলে এই 60 দিনে এ প্লাস পাওয়ার রোড ম্যাপ আমার জন্য হচ্ছে যে মিশন এ প্লাস, মিশন এ প্লাস, মিশন এ প্লাস আমাকে, ঠিক আছে। আমি এটা মনে হচ্ছে যে নিচে লেখা ফেলছি, একটু উপরে দিই। তাহলে আমি হচ্ছে একটা মিশন ভিশন নিয়ে আগাবো, সেটা আমাকে এ প্লাস লাগবে, আমার এইচএসসি এ প্লাস লাগবে। কারণ আলটিমেটলি তুমি হচ্ছে এ প্লাস যদি না পাও, তাইলে তোমার না কোথাও ভর্তি পরীক্ষা দিয়ে খুব বেশি হচ্ছে লাভ নাই। কারণ আমি তো অনেক বছর ধরে স্টুডেন্ট পড়াচ্ছি, তো দেখতেছি যে আমাদের প্রিভিয়াস, যেমন আমার কাছে অনেক, আমি যখন আগে অফলাইন স্টুডেন্ট পড়তাম, খুবই ট্যালেন্টেড ছেলে, আমি ওরে বলতাম যে তুই হচ্ছে মেডিকেলে চান্স পাবি, এরকম বলতাম যে ছেলেগুলা খুবই ট্যালেন্টেড,
এইচএসসি পরীক্ষায় গিয়ে তারা না, আমার কাছে তো বায়োলজি কেমিস্ট্রি পড়তো, ফিজিক্স ম্যাথ ইংলিশ এগুলো তো অন্যের কাছে পড়তো। তো এইচএসসি পরীক্ষাতে গিয়ে তারা হচ্ছে যে আর নিজের গুরুত্ব ধরে রাখতে পারে নাই, রেজাল্ট নিয়ে আসছে 4.33। আমি তো অ্যাডমিশন ব্যাচে, মেডিকেল অ্যাডমিশন ব্যাচে ভর্তি করায় 2 মাস মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেওয়া লাইছি, রেজাল্ট আসছে 4.33। তখন হচ্ছে যে কি বলবো আমি ছেলেকার যে হচ্ছে যে তুই মেডিকেলে চান্স পাবি, সম্ভব ছিল আর পুরো বিষয়টা? তো এই যে বিষয়টা মিশন এ প্লাস, এটা কিন্তু হচ্ছে যে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো দেখি 60 দিনে আমরা এ প্লাসের জন্য কিভাবে পরিশ্রম করতে পারি। একটা কথা আমি ডাইরেক্ট বলি যে 60 দিন মেডিকেলে মানে এইচএসসি তে এ প্লাস পাওয়ার জন্য এনাফ না, এটা 24 ব্যাচের জন্য এনাফ হবে না, তোমাদের জন্য তাও এনাফ হইতে পারে, বিকজ তোমাদের সিলেবাস কিন্তু টোটাল কিছুটা কম। 24 ব্যাচ যদি আমার আইসা বলে যে ভাইয়া মিশন এ প্লাস 60 দিন, আমি বলবো যে তোদের জন্য 60 দিন না, মিনিমাম 90 দিন লাগবে। এখন হচ্ছে তোমাদের প্রথম কথা হচ্ছে যে তোমার টেস্ট পরীক্ষা বেশিরভাগ জায়গায় হচ্ছে যে চলতেছে, 1 নাম্বার কাজ হচ্ছে তোমার টেস্ট পরীক্ষা শেষ করা। কারণ এখন তুমি হচ্ছে টেস্ট পরীক্ষার মাঝে লাফালাফি করে লাভ নাই, তোমার টেস্ট পরীক্ষা শেষ করা হচ্ছে তোমার মিশন এ প্লাসের প্রথম কাজ। এই যে টেস্ট পরীক্ষা তুমি শেষ করলা, এই টেস্ট পরীক্ষা তোমার জন্য অনেক বড় একটা অ্যাসেসমেন্ট হিসেবে কাজ করবে। কেন অ্যাসেসমেন্ট হিসেবে কাজ করবে? এই টেস্ট পরীক্ষা শেষ করা প্লাস হচ্ছে এই টেস্ট এক্সামে নিজের অবস্থান তুমি যাচাই করবা। টেস্ট এক্সামে তুমি নিজের অবস্থান যাচাই করবা যে তোমার সিচুয়েশনটা আসলে কি, তোমার সিচুয়েশনটা আসলে কি, নিজের অবস্থান যাচাই, তোমার সিচুয়েশন আসলে কি, তুমি কি হচ্ছে চান্স মানে হচ্ছে এ প্লাস পাওয়ার যোগ্য নাকি এ প্লাস পাওয়ার অযোগ্য। দেখো টেস্ট এক্সামে তোমার এ প্লাস আসবে সেটা আমি বলতেছি না, যেমন আমার টেস্টের রেজাল্ট যদি বলি, আমি বিএনএমপিসি থেকে পড়ালেখা করছি, আমাদের সেশনে বিএনএমপিসি টেস্ট পরীক্ষায় মাত্র একটা ছেলে প্লাস পাইছিল, রাকিব নাম ছিল, সে বুয়েটে ওই বছর 21তম হয়েছিল। এখন মনে হচ্ছে সিএসসি, বুয়েট থেকে সিএসসি পাস করে বুয়েটের টিচার হিসাবে সে আছে। এখন খেয়াল করো যে ও ছাড়া আর কেউ কিন্তু প্লাস পায়নি। আমার পুরা বিএনএমপিসিতে যে হচ্ছে র্যাঙ্ক করছিল মেল ফিমেল মিলায়া, ওই র্যাঙ্কে আমার র্যাঙ্ক মনে 20/21 এরকম ছিল, আর বয় না 20/21 না 16 বা 17 ছিল, এরকমই মানে হচ্ছে টপ 20-র মধ্যে ছিল, বা 20 থেকে 1-2 বাইরে ছিলাম। তো হচ্ছে যে আর ছেলেদের মধ্যে মনে হয় 10 বা 11 এরকম সিরিয়াল ছিল। তো এরপরও আমার মানে জিপিএ ছিল মোস্ট লাইকলি 4 পয়েন্ট সামথিং ছিল, কারণ কলেজের পরীক্ষায় এ প্লাস পাওয়াটা টাফ। বাট তোমাকে নিজেকে অ্যাসেস করতে হবে যে তোমার সিলেবাস কতটুকু কমপ্লিট হয়েছে, তুমি কি কি শেষ করেছো। এই যে তোমার টেস্ট পরীক্ষা শেষ করলা, টেস্ট পরীক্ষায় তোমার পারফরমেন্স কি, তুমি বায়োলজি কেমন দিছো, কেমিস্ট্রি কেমন দিছো, ফিজিক্স কেমন দিছো, আইসিটি কেমন দিয়েছো, বাংলা ইংলিশ, এখানে কিন্তু মোটে 13টা সাবজেক্টের মিশ্রণ হবে। তাহলে 1 নাম্বার কাজ হচ্ছে টেস্ট পরীক্ষা শেষ করা প্লাস টেস্টে নিজের অবস্থান যাচাই করা। 2 নাম্বার হচ্ছে যে কি কি তোমার হচ্ছে কি কি বাকি আছে, কি কি বাকি আছে সেটা অ্যাকনলেজ করা, কি কি বাকি আছে তা বের করা। দেখো অ্যাকনলেজমেন্ট জিনিসটা হচ্ছে কি তোমার লাইফের সবচেয়ে বড় একটা জিনিস। তুমি জীবনে যখনই হচ্ছে কোথাও আটকায় যাবা, তখন অ্যাকনলেজ করবা যে আমার আটকায় যাওয়ার কারণ কি, আমার ফেল হওয়ার কারণ কি। যখন তুমি অ্যাকনলেজ করতে পারবা লাইফে, তুমি লাইফে অনেক দূর যাবা। এই অ্যাকনলেজমেন্টটা লাইফে খুব খুব গুরুত্বপূর্ণ। তাহলে 1 নম্বর কাজ হচ্ছে টেস্ট পরীক্ষা শেষ করা। তোমাদের অনেক জায়গায় টেস্ট পরীক্ষা 21-22 তারিখ পর্যন্ত চলবে, ওয়েট ফর দ্যাট। টেস্ট পরীক্ষা ঠান্ডা মাথায় দাও, টেস্ট পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে নিজের সিলেবাস শেষ করার চেষ্টা করো, সিলেবাস গোছানোর চেষ্টা করো। তাহলে টেস্ট পরীক্ষা শেষ করা হচ্ছে তোমার 1 নম্বর কাজ। টেস্ট পরীক্ষায় নিজের অবস্থান যাচাই করা যে না তুমি কেমন পারছো, কি অবস্থা, ফেল করে যাচ্ছ কিনা। অনেকে টেস্ট পরীক্ষায় ফেল করে যাওয়ার পর আবার টেস্ট পরীক্ষা দিতে হয়, কি কি বাকি আছে তা বের করা। কি কি বাকি আছে সেটা হচ্ছে যে আমরা বের করব, যে আমাদের তাইলে বের করে আমরা দেখতে পাবো আমাদের 2টা সাবজেক্ট আসবে। একটা হবে আমার সবচেয়ে উইক সাবজেক্ট, যে সাবজেক্টগুলো আমি সবচেয়ে উইক বা সবচেয়ে দুর্বল। আরেকটা থাকবে আমাদের স্ট্রং সাবজেক্ট, যে সাবজেক্টটাই হচ্ছে যে আমরা সবচেয়ে স্ট্রং। তাহলে উইক সাবজেক্ট পাবো একটা, স্ট্রং সাবজেক্ট পাবো আমরা। তাহলে আমাদের 2 ধরনের সাবজেক্ট হচ্ছে যে আমাদের থাকবে, যে আমাদের এই আমরা কি কি বের করলে দেখবো। হয়তো অনেকে বলতেছে ভাই বায়োলজি আমার ফুল বাকি, অনেকে বলবে ভাই আমার ম্যাথ ফুল বাকি। তাহলে তোমার উইক সাবজেক্ট কোনটা তুমি সেটা বের করবা। এখন স্ট্র্যাটেজি কি হবে, তোমার যে সাবজেক্টটা উইক সাবজেক্ট, সেই উইক সাবজেক্টে তুমি হচ্ছে যে আইসিইউ স্ট্র্যাটেজিতে পড়ালেখা করবা, আইসিইউ স্ট্র্যাটেজিতে পড়ালেখা করবা।
আর হচ্ছে স্ট্রং সাবজেক্ট যেটা আছে তোমার, স্ট্রং সাবজেক্ট যেটা, স্ট্রং সাবজেক্টে তুমি হচ্ছে কি করবা, স্ট্রং সাবজেক্টে তুমি হচ্ছে যে নিজেকে আপগ্রেড স্ট্র্যাটেজিতে পড়ালেখা করবা, ঠিক আছে। এখন এই দুইটা স্ট্র্যাটেজি মানে আসলে কি আপগ্রেড স্ট্র্যাটেজি। আইসিইউ স্ট্র্যাটেজি মানে কি, দেখো আইসিইউতে আমরা যখন একটা পেশেন্ট ভর্তি হয় আইসিইউর জন্য ভর্তি হয়েছে যে ভাইয়া মানে অবস্থা খুব খারাপ, আমার দাদির বা নানির আইসিইউ লাগবে, আইসিইউতে আমাদের মেইন কাজ হচ্ছে রোগীর টিকায় রাখা, বাঁচায় রাখা, কোনো মতে রোগী যেন বেঁচে যায় তাকে টিকানোর সর্বোচ্চ চেষ্টা করা। হায়াত মতের মালিক আল্লাহ, আমাদের পক্ষ থেকে আমরা যা ওষুধ লাগবে যা লাগবে একদম অ্যাগ্রেসিভ ম্যানারে আমরা যাই আইসিইউতে। আর স্ট্রং সাবজেক্টে আমরা হচ্ছে নিজেদের আপগ্রেড করি যে না আমার সিচুয়েশন তো এরকম, আরেকটু আপগ্রেড করতে হবে নিজেকে, যে না আমি তো ভালো আছি, এই ভালোটাকে বেস্টের দিকে নিয়ে যেতে হবে। সো তোমার উইক সাবজেক্টে তোমার টার্গেট থাকবে যে না, ধরো আমি ফর এক্সাম্পল বলি বায়োলজি ইজ তোমার উইক সাবজেক্ট, তাহলে একটা উইক সাবজেক্টের আমি এক্সাম্পল দিই যে তুমি কি করবা। এই যে ধরো তোমার হচ্ছে যে বায়োলজি হচ্ছে ধরো তোমার উইক সাবজেক্ট, বায়োলজি তোমার যদি উইক সাবজেক্ট হয়, বায়োলজিতে তো দুইটা পেপার আছে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, তাহলে তোমার স্ট্র্যাটেজিটা হবে কি, তোমার স্ট্র্যাটেজি হবে যে না বায়োলজিতে আমি উইক, তাহলে বায়োলজিতে আমার এ প্লাস পাওয়ার জন্য আমাকে হচ্ছে যে কি করতে হবে, ফার্স্টে পাঁচটা চ্যাপ্টার ফিক্স করতে হবে, যে এই 5 চ্যাপ্টার আমি খুব ভালো করে কমপ্লিট করব। ফার্স্ট পেপারের 5টা চ্যাপ্টার, সেকেন্ড পেপারের 5টা চ্যাপ্টার, ওই ফার্স্ট পেপারের 5টা সেকেন্ড পেপারের 5টা চ্যাপ্টারের উপর নিজেকে একদম ওস্তাদ করে তুলবা, নিজের বেস্টটা দিয়ে হচ্ছে ফার্স্ট পেপারের 5টা চ্যাপ্টার এবং সেকেন্ড পেপারের 5টা চ্যাপ্টারের উপর প্রস্তুতি নেওয়ার পরে তুমি কি করবা, ওইগুলোর উপর টেস্ট পেপার সলভ করবা, এমসিকিউ সিকিউ সলভ করবা। বিগত বছরগুলোর টেস্ট পেপার থেকে প্রচুর প্রশ্ন আসতে দেখা গিয়েছে, টেস্ট পেপারগুলো দেখলে দেখা যায় অনেক প্রশ্নের আইডিয়া পাওয়া যায়। তাইলে হচ্ছে তোমার উইক সাবজেক্টে তুমি কি করবা, তো উইক সাবজেক্টে তুমি প্রতি চ্যাপ্টার ফিক্স না করে, যেটা তোমার আইসিইউ স্ট্র্যাটেজিতে তুমি যে চ্যাপ্টারে যাবা, আইসিইউতে আমি যদি চাই যে না রোগীরা আমি এমন করবো রোগী দৌড়াবে ম্যারাথন, তাইলে তো হবে না, রোগীরা আমার খাড়া করে দাঁড় করাইতে হবে। তাহলে এরকম তোমার উইক সাবজেক্টে তুমি কি করবা, উইক সাবজেক্টে তুমি 80% সিলেবাস কমপ্লিট করার টার্গেট নিয়ে আগাবা, কারণ তুমি ওইটার সিলেবাস কিচ্ছু কমপ্লিট করো নাই। এখন যদি চাও যে তুমি ফুল সিলেবাস কমপ্লিট করবা তাহলে হবে না, তুমি 80% সিলেবাস কমপ্লিট করবা, 80% সিলেবাস কমপ্লিট প্লাস হচ্ছে টেস্ট পেপার সলভ। দেখো এখন এই লাস্ট মোমেন্টে না টেস্ট পেপার সলভ হচ্ছে যে একদম কি, টেস্ট পেপার সলভটা হচ্ছে আমাদের কি, তাহলে হচ্ছে এটা থাকবে তোমার উইক সাবজেক্টের ক্ষেত্রে। আর স্ট্রং সাবজেক্টে তোমার স্ট্র্যাটেজি কি হবে, ধরো তোমার স্ট্রং সাবজেক্ট হচ্ছে বলতেছো ভাইয়া আমার তো স্ট্রং সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি, কেমিস্ট্রির উপর তো আমি পুরো ওস্তাদ, কেমিস্ট্রির উপর তো আমি বস, তাহলে আমার স্ট্রং সাবজেক্ট কেমিস্ট্রি, আমি কি করব, যেটা তোমার স্ট্রং সাবজেক্ট সেটার তুমি 100% সিলেবাসটা রিভিশন করবা, 100% সিলেবাস রিভিশন, ওইখানে তুমি করছো কমপ্লিট, এখানে করবা 100% সিলেবাস রিভিশন করবা, প্লাস হচ্ছে এই সাবজেক্টে তুমি টেস্ট পেপার সলভের সাথে সাথে তুমি কি করবা, টেস্ট পেপার সলভ প্লাস তুমি হচ্ছে অ্যাডমিশন প্রিপারেশন নিবা, এই সাবজেক্টটার জন্য তুমি নিজেকে অ্যাডমিশন প্রস্তুতির জন্য ওরিয়েন্টেড করবা, প্রিপারেশনের জন্য ওরিয়েন্টেড করবা। সো এটা হবে তোমার হচ্ছে যে স্ট্র্যাটেজি, যে তুমি কিভাবে লাস্ট মোমেন্টে তুমি জিনিসটা শেষ করবা। তাহলে খেয়াল করো, 1 নম্বর তুমি হচ্ছে টেস্ট পরীক্ষা শেষ করলা, নিজের অবস্থানটা সেলফ অ্যাসেসমেন্ট করলা, কি কি বাকি আছে তার একটা লিস্ট করলা, কোনটা তোমার উইক সাবজেক্ট কোনটা তোমার স্ট্রং সাবজেক্ট এটা লিস্ট করলা। তোমরা কমেন্টে আমাকে জানাইতে পারো যে ভাই আমার উইক সাবজেক্ট এটা, আমার স্ট্রং সাবজেক্ট এটা। 3 নম্বর বিষয় হচ্ছে যে টেস্ট পেপার বেসড, 3 নম্বর বিষয় কি, 3 নম্বর বিষয় হচ্ছে আমাদের এই টেস্ট পেপার বেসড হচ্ছে প্রিপারেশন। এই লাস্ট মোমেন্টে টেস্ট পেপার বেসড প্রিপারেশনের গুরুত্বটা অনেক। কেন গুরুত্বটা অনেক, কারণ হচ্ছে কি তুমি এখন একটা চ্যাপ্টার ফার্স্ট থেকে ধরে 0 থেকে প্রো হওয়ার সময় তোমার কম, তোমার যদি যেই সাবজেক্টগুলোয় তুমি একদম উইক সেগুলোতে তুমি টেস্ট পেপার ধরে টাইপ ভিত্তিক প্রস্তুতি নেওয়াটা তোমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, টাইপ ভিত্তিক প্রস্তুতিটা নিতে হবে তোমাকে, টেস্ট পেপার বেসড প্রিপারেশনের দিকে তুমি ফোকাস করবা। 4 নম্বর যে বিষয়টা হবে সেটা হবে এমসিকিউ প্র্যাকটিস। খেয়াল করে এমসিকিউতে আমাদের মার্ক কিন্তু 25, কিন্তু সেই এমসিকিউ যদি আমরা প্র্যাকটিস করতে ভুলা যাই তখন কিন্তু আমাদের পরীক্ষায় ঝামেলা হয়। যেমন একাডেমি অ্যাডমিশনের জন্য তুমি বায়োলজি অনেক ভালো পারো, কিন্তু এইচএসসি বায়োলজিতে গিয়ে তুমি আটকে যেতে পারো, কারণ এইচএসসি বায়োলজিতে আমাদের প্রচুর পরিমাণে হচ্ছে চিত্র থাকে, এইচএসসি বায়োলজিতে প্রচুর পরিমাণে আমাকে উদ্দীপক দিয়ে সেখান থেকে 1, 2, 3টা প্রশ্ন বেস্ট প্রশ্ন থাকে। সো দ্যাটস ওয়াই এমসিকিউ প্র্যাকটিস করাটা খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বর হচ্ছে যে এই সিকিউর জন্য আলাদাভাবে ধরো ম্যাথ প্লাস হচ্ছে ক খ এর প্রিপারেশন,
ক খ এর প্রস্তুতি। এটা খুব গুরুত্বপূর্ণ কেন? কারণ হচ্ছে যে ফিজিক্সের ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে, আমি বায়োলজির ক্ষেত্রে প্রচুর দেখছি যে স্টুডেন্টরা গ গ খুব ভালো পারে, ক খ পারে না। এই ক খতে কিন্তু আমাদের 3 মার্ক করে, 3 মার্ক, 5টা সিকিউতে 3 মার্ক করে, 3 4 হচ্ছে যে 3 5 15 মার্ক। তুমি যদি এই 15 মার্কে ভালো না করতে পারো তুমি কিন্তু পিছিয়ে যাবা। তাহলে এই এইচএসসিতে ভালো করার জন্য এই 3টা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে একটা হচ্ছে টেস্ট পেপার বেস প্রস্তুতি, তোমার টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পর তুমি টেস্ট পেপার কিনে ফেলবা, টেস্ট পেপার কিনে টেস্ট পেপার বেসড প্রস্তুতি তুমি শুরু করে দিবা। টেস্ট পেপারটাকে খুব ভালো করে মনোযোগ দিয়ে টেস্ট পেপারটাকে সলভ করে যাবা, এবং হচ্ছে যে তুমি কিছু চ্যাপ্টারকে রাখবা তোমার স্ট্রং পয়েন্ট। পড়ার ক্ষেত্রে কিন্তু কিছু চ্যাপ্টার থাকবে তোমাকে স্ট্রং পয়েন্ট, কিন্তু ওইতে পারে এমন স্ট্রং পয়েন্ট তোমাকে বিট্রে করে গেছে। দ্যাটস ওয়াই তোমাকে অবশ্যই সবগুলা চ্যাপ্টারের উপর ধারণা নিয়ে যেতে হবে, এমসিকিউগুলো গুছায় পড়তে হবে, এবং টেস্ট পেপারের এমসিকিউ পড়ার পাশাপাশি তুমি কিছু বইয়ের এমসিকিউ প্র্যাকটিস করবা, বইটা পড়বা। স্পেশালি বায়োলজির ক্ষেত্রে বই পড়ার গুরুত্ব কিন্তু অপরিসীম। সিকিউর জন্য তুমি সিকিউতে ফিজিক্স কেমিস্ট্রিতে যেমন ম্যাথ ভালো করে দেখবা, ঠিক তেমনি ক খ এর প্রস্তুতিটাও তোমাকে খুব সুন্দর করে নিতে হবে। এবং আরও গুরুত্বপূর্ণ কথা যেটা হচ্ছে আমাকে, সেটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি নিয়ে আগানো, একটা হচ্ছে স্ট্র্যাটেজি নিয়ে আগানো, স্ট্র্যাটেজি নিয়ে আগানো। সেই স্ট্র্যাটেজিটা তোমার কেমন হইতে পারে এটা নিয়ে আমরা একটু কথা বলি, যে স্ট্র্যাটেজিটা তোমার কেমন হইতে পারে। স্ট্র্যাটেজিটা হইতে পারে যে তোমার ধরো টেস্ট পরীক্ষা শেষ হচ্ছে যে 22 আগস্ট, তুমি টার্গেট নিলা যে 25 জুন থেকে 10 আগস্টের একটা স্ট্র্যাটেজি তুমি সাজাইলা, যে 25 জুন থেকে 10 আগস্ট তুমি কি করবা। 25 জুন থেকে 10 আগস্ট এই কয়দিন তুমি একদমই টোটালি ফ্রি আছো, তোমার হচ্ছে যে কোনো কলেজ নাই, কিছু নাই। কলেজ তোমার মডেল টেস্ট নিয়ে জ্বালানোর চেষ্টা করবে, এটা করার চেষ্টা করবে, ওইটা করার চেষ্টা করবে, তুমি কোনো চেষ্টাতেই হচ্ছে ফোকাস দিবা না। কারণ তোমার হচ্ছে যে এইচএসসিতে পাস করতে হবে, এই মডেল টেস্ট দিয়ে কোনো লাভ হয় না। এক একজন এক এক জায়গায় মডেল টেস্ট দেয়, 10,000 15,000 টাকা দেয় মডেল টেস্টের জন্য ভর্তি হয়। আমি এইচএসসি টাইমে এরকম করছিলাম, আমার 2 সাইড গেছে 4,000 টাকা দিয়ে মডেল টেস্টের জন্য ভর্তি ছিলাম, পুরো টাকাটাই নষ্ট হয়েছে, আমি আর দিই নেই যাইতে। এটা মেজরিটি স্টুডেন্টই করে। এইচএসসির 1 মাস আগে তোমার কোচিং সেন্টার বন্ধ করে দিবে, তখন তুমি ওই জায়গায় ভর্তি পরীক্ষা দিতে পারো, মানে মডেল টেস্ট দিতে পারবে না, হুদাহুদি 10,000 টাকা 12,000 টাকা দিয়ে ভর্তি হচ্ছ। তাহলে এখন হচ্ছে এখানে দেখো তোমার হাতে কিন্তু 45 দিন সময় রয়েছে। 45 দিনে তোমার হচ্ছে সিলেবাসটা কমপ্লিট করা ইজ ভেরি মাচ টাফ। এখন হচ্ছে 60 দিনও কিন্তু তুমি পাবা না টেস্ট পরীক্ষার জন্য। এখন তুমি যেটা করবা যে ডেলি 2 সাবজেক্ট তুমি ফোকাসে রাখবা, ডেলি 2 সাবজেক্ট। তোমার যে দিনটা আছে, দিনটাকে তুমি হচ্ছে 2 ভাগে ভাগ করবা। যে ধরো ফার্স্ট হাফে তুমি কি পড়বা, ফার্স্ট হাফে তুমি হচ্ছে হয় বায়োলজি কেমিস্ট্রি এই 2টা জিনিস পড়লা। সেকেন্ড হাফে তুমি কি করলা, সেকেন্ড হাফে তুমি হচ্ছে ম্যাথ বা ফিজিক্স পড়লা। এভাবে তুমি ডেইলি 2 সাবজেক্ট পড়লা। এটা হচ্ছে যে 5 or 6 ডে এ উইক, 6 ডে উইক তুমি হচ্ছে ডেইলি 2 সাবজেক্ট পড়লা। আর হচ্ছে যে তোমার এক্সট্রা ডে একটা তুমি রাখো, সেই এক্সট্রা ডেতে তুমি হচ্ছে যে কি করো, এক্সট্রা ডেতে তুমি হচ্ছে ইংলিশ, বাংলা, আইসিটি এই 3টা সাবজেক্টের 2টা, যে কোনো 2টা হচ্ছে প্রতি উইকে এক্সট্রা ডেতে এই 3টা সাবজেক্ট তুমি পড়ো। কারণ হয় কি, এইগুলাতে ফোকাস দিতে গিয়ে এগুলাতে এ প্লাস অনেক সময় মিস চলে যায়। 3টা সাবজেক্ট এ প্লাস মিস চলে যাওয়া মানে তো বিশাল বিষয়। 3টা সাবজেক্ট এ প্লাস মিস চলে যাওয়া মানে বাকি 4টায় তোমাকে এ প্লাস পাইতে হবে। তো দ্যাটস ওয়াই এগুলাতেও তোমাকে একটা ফোকাস দিতে হবে। সো 45 দিনে একটা রুটিন করে তুমি খেয়াল করো, তুমি প্রতিদিন 2টা করে সাবজেক্ট পড়লে তুমি কিন্তু এক একটা সাবজেক্ট পড়ার জন্য 22 দিন করে সময় পাচ্ছ। 22 দিনে কিন্তু তোমাকে কয়টা চ্যাপ্টার শেষ করতে হবে, 22 দিনে তোমাকে 14টা চ্যাপ্টার শেষ করতে হবে ওই বিষয়গুলার। সো ইটস ভেরি টাফ। এখন শেষ মুহূর্তে কারো যদি প্রস্তুতি ভালো না হয়, তার জন্য কিন্তু এখন প্রস্তুতি নেওয়া টাফ। দ্যাটস ওয়াই হচ্ছে আমার মনে হয় যে তোমাদের খুব স্ট্রং থেকে প্রস্তুতি নিতে হবে। মানে যাদের প্রিপারেশন মনে হচ্ছে যে না আমার এইচএসসি প্রস্তুতি ভালো না, তাদের জন্য কিন্তু এই শেষ সময়ে আশেপাশে কোথাও তাকানোর আর কোনো সুযোগ নেই। তুমি যদি এ প্লাস নিশ্চিত করতে চাও তাহলে কিন্তু তোমাকে এখানে ফোকাস করতে হবে। এবং আমি তোমাকে বলছি তুমি ভালো মতো পড়েও এ প্লাস পাইতে পারো, আবার পরীক্ষার হলে অন্যটা দেখা দেখি করে এ প্লাস পাইতে পারো। বাট তুমি যদি ভালো মতো পড়ে এ প্লাস পাও, এটা তোমাকে অনেক দূরে গিয়ে নিয়ে যাবে। এখন একটা প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমরা এখন কি অ্যাডমিশনের প্রস্তুতি নিব না এইচএসসির প্রস্তুতি নিব? এটা ডিপেন্ড করে হচ্ছে যে তুমি কোন ভ্যারাইটির স্টুডেন্ট সেটার উপর। যে এমন যদি হয় যে তোমার সব শেষ, তোমার হচ্ছে এইচএসসির প্রিপারেশন ভালো, এইচএসসির প্রস্তুতি ভালো, তাইলে হচ্ছে যে তুমি এই
এইচএসসির পাশাপাশি অ্যাডমিশন প্রস্তুতি কন্টিনিউ করবা। বেসিক্যালি যারা বিভিন্ন প্রি মেডিকেল কোর্সে ভর্তি হয়ে গেছো, যেমন আমাদের আলফা ব্যাচে 1900 স্টুডেন্ট ভর্তি আছে, এটা কি করবা যে এইচএসসির পাশাপাশি তুমি হচ্ছে অ্যাডমিশন দেখবা। কতদিন পর্যন্ত দেখবা অ্যাডমিশন দেখবা? কতদিন পর্যন্ত অ্যাডমিশন দেখবা? টিল 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 10 জুলাই। এরপর তুমি আর দেখবা না, এরপর তুমি হচ্ছে 1 মাস জাস্ট এইচএসসির জন্য রাখবা। আর যাদের এইচএসসির প্রস্তুতি খারাপ, যে তোমার মনে হইতেছে যে না তোমার অবস্থা খুবই খারাপ, টেস্ট পরীক্ষা দিয়ে তুমি হচ্ছে যে আয়নায় নিজে সত্য দেখে ফেলছো যে হচ্ছে যে তোমার অবস্থা খুব খারাপ, তুমি A+ পাইতে পারবা না, তখন হচ্ছে যে তোমার শুধুমাত্র এইচএসসির প্রস্তুতি তুমি নাও। অ্যাডমিশনের প্রস্তুতি আপাতত হচ্ছে যে তুমি স্টপ করো, কারণ হচ্ছে এইচএসসিতে A+ না পাইলে অ্যাডমিশন টেস্টে তুমি কোথাও দিতে পারবা না, শুধু এইচএসসির প্রস্তুতি হিসাবে তুমি হচ্ছে আগাও। এখন বিষয় হচ্ছে এইচএসসির প্রস্তুতিটা এমনভাবে নিবা যেন অ্যাডমিশন টেস্টকে তোমাকে কমপ্লিমেন্ট করে। এখন লাস্টে একটা কথা জানা যায়, সেটা হচ্ছে যে আমরা এইচএসসির জন্য একটা ফাইনাল রিভিশন ব্যাচ লঞ্চ করতে যাচ্ছি। সেই ফাইনাল রিভিশন ব্যাচ আমরা শুরু করব হচ্ছে 25 জুন থেকে এবং চলবে হচ্ছে 10 আগস্ট পর্যন্ত। কেন 25 জুন শুরু করতে যাচ্ছি? কারণ টেস্ট পরীক্ষা চলতেছে বেশিরভাগ জায়গায়। এই 45 দিনে আমরা হচ্ছে যে তোমাদের কি কি সাবজেক্ট পড়াবো, আমরা বায়োলজি পড়াবো, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, তারপর হচ্ছে আসবে আমাদের ম্যাথ এবং আইসিটি। এই 5টা সাবজেক্ট আমরা বাংলা ইংলিশ যুক্ত করার চেষ্টা করছি। এই 5টা সাবজেক্ট আমরা তোমাদের পড়াবো, 5টা সাবজেক্ট পড়াবো। এবং হচ্ছে বায়োলজির উপর আমরা প্ল্যান করেছি হচ্ছে 10টা সিকিউ প্লাস হচ্ছে 10টা এমসিকিউ ক্লাস, যে 10টা ওয়ান শট সিকিউ ক্লাস, 10টা ওয়ান শট এমসিকিউ ক্লাস। এটাকে একটু কমাইতে পারি, 8টা করতে পারি। মানে বায়োলজি 714টা চ্যাপ্টারের উপর তোমাদের আমরা হচ্ছে 14, 16 বা 18টা সিকিউ এবং এমসিকিউ ক্লাস নিব। কেমিস্ট্রি, ফিজিক্সের উপরও সেম বিষয় হচ্ছে যে আমরা ফুল সিলেবাস তোমাদের এইচএসসির যা আছে, এইচএসসির ফুল সিলেবাসটা আমরা তোমাদের কমপ্লিট করে দিব। আইসিটির জন্য আমাদের 3টা সিকিউ প্লাস হচ্ছে 3টে এমসিকিউ ক্লাস হবে, একদম ফুল ফ্লেজ একটা কোর্স হবে। আমাদের কত গেল এখানে 80-83টা ক্লাস, আমরা একটু কমে 80টা ক্লাস রাখার চেষ্টা করব, কারণ 45-90টা ক্লাস নেওয়া, ডেলি ডাবল ক্লাস নেওয়া আসলে প্রত্যেক দিন পসিবল হবে না। সো হচ্ছে আমাদের এই ফুল ফ্লেজ কোর্স, যেখানে আমাদের 80টা সিকিউ ক্লাস নিব প্লাস 80টা এমসিকিউ ক্লাস নিব, এই পুরো কোর্সটা আমরা তোমাদের জন্য 399 টাকায় লঞ্চ করছি। এটা মূলত হচ্ছে যে আমরা ফ্রি রাখতাম, বাট দেখা যায় ফ্রি কোর্স রাখলে না স্টুডেন্টরা সেখানে ফোকাস দেয় না, ফ্রি কোর্সে স্টুডেন্টরা তাদের মোটিভেশন ধরে রাখতে পারে না এবং ফ্রি কোর্সটাকে স্টুডেন্টরা ডিভ্যালুয়েশন করে। দ্যাটস ওয়াই আমরা একদম মিনিমাম পেমেন্টে আমাদের কোর্সটা লঞ্চ করতে যাচ্ছি। 10 জুন লঞ্চ করব, 25 জুন থেকে ক্লাস শুরু হবে। প্রত্যেক দিন 2টা করে ক্লাস হবে, সকাল 9টা বাজে একটা, রাত 9টা বাজে আরেকটা, এবং এক একটা ক্লাস খুব লম্বা চওড়া ক্লাস হবে। তোমাদের দায়িত্ব থাকবে শুধুমাত্র আমাদের সাথে ক্লাস করা এবং ক্লাস শেষে 2 ঘন্টা করে টপিকগুলো পড়া। আমরা প্রায় 2.5-3-4 ঘন্টার ক্লাসগুলোয় তোমাদের চ্যাপ্টারগুলো গুছিয়ে দিব। সো ইটস লাইক এ আইসিইউ ব্যাচ, যে একদম লাস্ট মোমেন্টে তোমাদেরকে কেয়ার নেওয়ার ব্যাচ। সো এবং হচ্ছে এখানে শুধু ক্লাস হবে না, রেগুলার আমরা হচ্ছে তোমাদের এক্সামও নিব, প্রায় 20টা বা 25টা এক্সাম আমরা প্ল্যান করেছি। সো এই ব্যাচটা 399 টাকায় আমরা লঞ্চ করব এবং যারা আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট আছে আলফার, তাদের জন্য আমরা জাস্ট 199, মানে আলফা 4 এর যারা স্টুডেন্ট আছে, আলফা 4 এটা পুরো আমরা ফ্রি রাখতাম, বাট একটা মিনিমাম পেমেন্ট রাখছি যেন এটার গুরুত্ব তোমরা দাও। 199 টাকায় হচ্ছে আমরা আলফা 4কে এই কোর্সটি দিয়ে দিব। আর হচ্ছে যারা আমাদের স্বাধীনতা ব্যাচের স্টুডেন্ট ছিলাম, কেমিস্ট্রি ব্যাচের স্টুডেন্ট ছিলা, তাদেরকে সেই বায়োলজি বা কেমিস্ট্রি পোর্শনটা রেসপেক্টিভ ব্যাচে, স্বাধীনতা ব্যাচে বায়োলজি, তোমার হচ্ছে কেমিস্ট্রি যে প্রভাবক ব্যাচে কেমিস্ট্রির পোর্শনটা আমরা দিয়ে দিব। কিন্তু ফুল পোর্শনটা যারা চাও তাদের এই পেমেন্ট দিয়ে ভর্তি হতে হবে। আর আলফার জন্য আমাদের পেমেন্ট থাকবে এইটা, আলফা 4 এর জন্য, বিকজ আমরা চাই যে জিনিসটাকে তোমরা একটু গুরুত্ব দাও, ঠিক আছে? এবং আমাদের যেই টিচার প্যানেল আছে, স্ট্রং টিচার প্যানেল এখন ইনশাআল্লাহ ব্যাটেলস অফ বায়োলজি ডেভেলপ হয়েছে, সেই টিচার প্যানেল দিয়ে আমরা কোর্সগুলো কমপ্লিট করব। বাংলা এবং ইংলিশ নিয়েও আমাদের পরিকল্পনা চলছে, ইংলিশ নিয়ে অলরেডি আমরা প্ল্যান করছি, যদি পসিবল হয় আমরা বাংলা ইংলিশও অ্যাড করব এর মধ্যে। সো এই হচ্ছে আমাদের প্ল্যানিং। সো যারা চাও আমাদের সাথে প্ল্যানিংয়ে যুক্ত হতে পারো, কারণ অনেকেই তোমরা হয়তো অনেক ফাইনাল রিভিশন ব্যাচে অ্যাড হয়েছে, সেগুলো অলরেডি অনেক দূরে এগিয়ে গিয়েছে।
আমরা একদম রিফ্রেশ করে নতুন করে শুরু করতে যাচ্ছি আমাদের কোর্সটা। সো যারা আগে পড়ো নাই ভালো মতো তাদের জন্য কিন্তু একটা ভেরি গুড চান্স। সো আমাদের সাথে অ্যাড হও আর না হও, তুমি একটা জিনিস মনে রাখবা যে 45 ডেজ তোমার হাতে আছে বা 60 ডেজ হাতে আছে। এই 60 দিন তোমার লাইফে খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই 60 দিনের রোড ম্যাপ তোমাকে কিন্তু নিয়ে যাবে A+-এর দিকে, এবং এই A+ কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে চাও, এইচএসসিতে A+ না আসলে মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার আসলে খুব বেশি ভ্যালুয়েশন থাকে না। থ্যাংক ইউ অল, অনেকক্ষণ কথা বললাম, অনেকক্ষণ আমার বকবক শুনছো। আমরা চেষ্টা করব আমাদের তরফ থেকে পেইড ব্যাচ, ফ্রি ব্যাচ, নানাভাবে তোমাদেরকে হেল্প করার, কিন্তু তোমাদের হেল্প কিন্তু তোমাকে করতে হবে, নিজের সেরাটা তোমার নিজেকে দিতে হবে। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ অল, দেখা হবে সফলতার মঞ্চে।